স্বাগতম প্রিয় দর্শক। আমাদের বিস্মৃত স্মৃতিকে জাগ্রত করে ইতিহাস সচেতনতার স্বার্থে আমাদের এই চলচ্চিত্র আজকের এই পর্বে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্পর্কে সামান্য বলবো। এরপরে থাকবে মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী কিভাবে গঠিত হলো সেই প্রসঙ্গ। শুরুতেই ৭ই মার্চের ভাষণ সম্পর্কে বলি। আমি লেখক গবেষক মহিউদ্দিন আহমেদের জাসদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতির ৪১ পৃষ্ঠা থেকে পড়ছি। ৭ মার্চ রেসকোর্সের স্মরণকালের বৃহত্তম জনসভায় শেখ মুজিব এলেন বেলা ৩টায়। তার ১৯ মিনিটের ভাষণটি ছিল নানা দিক দিয়ে তাৎপর্যপূর্ণ। তিনি পরিস্থিতির প্রেক্ষাপট, ক্ষমতা হস্তান্তর নিয়ে ষড়যন্ত্র, নিরস্ত্র জনতার উপর সেনাবাহিনীর গুলিবর্ষণের কথা উল্লেখ করে জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ৪টি শর্ত দিলেন। শর্তগুলো হচ্ছে: সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, নিরস্ত্র জনতার উপর গুলিবর্ষণের তদন্ত করতে হবে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিনি সরাসরি স্বাধীনতা ঘোষণা করেননি, তবে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানান, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে বলেন। জনসভায় তিনি কি বলেছেন তার চেয়ে কম গুরুত্বপূর্ণ ছিল না তিনি কি বলেননি। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, স্বাধীন করো স্বাধীন করো বাংলাদেশ, স্বাধীন করো। আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। অ্যাসেম্বলি কল করেছেন, আমার তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে প্রিয় দর্শক, এবার মুজিব বাহিনীর কথা বলছি। এটা মুক্তিযুদ্ধের সময় এর কথা। আমি এই গ্রন্থের ৪৬ পৃষ্ঠা থেকে পড়ছি। মনি, সিরাজ, রাজ্জাক, তোফায়েল এই ৪ যুবনেতা বসেছিলেন না। ১৭ এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথতলায় ব্যানার্জি নামের এক ভারতীয় সরকারি কর্মকর্তার সঙ্গে তাদের যোগাযোগ হয়। তার মাধ্যমে তাদের সঙ্গে
ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সুজন সিং উবানের দেখা হয়। তিনি ছিলেন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের ইন্সপেক্টর জেনারেল। তাকে অপ্রচলিত গেরিলা যুদ্ধের একজন বিশেষজ্ঞ হিসাবে দেখা হতো। তাকে বাংলাদেশের তরুণদের বিশেষ সামরিক প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়। জেনারেল উবান স্বাধীনভাবেই তার দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি পেয়েছিলেন। 4 যুবনেতা বাংলাদেশ লিবারেশন ফোর্স BLF এর প্রশিক্ষণের জন্য সম্পদ ও অবকাঠামোগত সুযোগ খুঁজছিলেন। উবানও খুঁজছিলেন এমন একটি যুবশক্তি। এপ্রিলের শেষে এই যোগাযোগ ঘটল। এ প্রসঙ্গে উবানের বক্তব্য এখানে উদ্ধৃত করা যেতে পারে। গোলযোগের অশান্ত দিনগুলোতে আমরা একদল নিবেদিত প্রাণ যুবনেতার কথা জানতে পারলাম, যারা বাংলাদেশে বেশ পরিচিত। তারা হলেন শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদ। তাদের মনে হলো অত্যন্ত অনুপ্রাণিত করতে অথবা মরতে দৃঢ় প্রতিজ্ঞ, এবং বাংলাদেশের ভেতরে ও বাইরে মুক্তিযোদ্ধাদের মধ্যে তাদের নেতৃত্বের গ্রহণযোগ্যতা সন্দেহাতীতভাবে প্রমাণিত ছিল। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো অস্থায়ী সরকার এদের তেমন মর্যাদা দিতে প্রস্তুত ছিল না। তারা চাইছিলেন এরা মুক্তিবাহিনীর নেতৃত্বে প্রশিক্ষণ গ্রহণ করবে ও যুদ্ধে অংশ নেবে, কিন্তু এই যুবনেতাদের তাতে দৃঢ় আপত্তি ছিল। মুজিবের প্রতি তাদের গভীরতর আনুগত্যের ও নৈকট্যের কারণে তারা সবাই পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষের নির্দেশে জেল খেটেছেন মুজিবের সঙ্গে। তারা মুজিব বাহিনী নামে অভিহিত হতে পছন্দ করলেন। তারা তাদের পুরনো সহকর্মীদের ক্যাডার হিসেবে বেছে বেছে সত্যায়িত করেছেন। ক্যাবিনেট সেক্রেটারিয়েটের সেক্রেটারি শ্রী RN কাও এর সময় ঊর্ধ্বতন সিভিলিয়ান কর্মকর্তা ছিলেন। আওয়ামী লীগের যুব উইংয়ের নেতৃত্ব এবং খোদ সংগঠনটি সম্পর্কে তাদের বিস্তারিত গোয়েন্দা তথ্য জানার সুযোগ তার হয়েছিল। তার গভীর উপলব্ধি ছিল যে তিনি আমার তত্ত্বাবধানে যে যুবনেতাদের দিয়েছিলেন, কেবল তাদের দ্বারাই আসল কাজটি হবে এবং তাদের বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর রাজনৈতিক অঞ্চলে কাজ করার জন্য বিশেষ মর্যাদা দেওয়া দরকার। তিনি তাদের প্রতি অস্থায়ী সরকারের মন্ত্রীদের ঈর্ষার কথা জানতেন, তাদের আপোষহীন মনোভাবের জন্য এবং মন্ত্রীদের উচ্চাকাঙ্ক্ষা ও অভিসন্ধির জন্য। যুবনেতাদের সম্পর্কে উবানের ধারণা ছিল অত্যন্ত উঁচু। BLF এর প্রধান 2 নেতা সম্পর্কে তার মন্তব্য এখানে উল্লেখ করা যেতে পারে। শেখ ফজলুল হক মনি সম্পর্কে তিনি বলছেন, হালকা পাতলা গড়নের মানুষটি যেন এক জ্বলন্ত মশাল। তাদের স্বাভাবিক নেতা বলে মনে হতো তাকে। বাংলাদেশের স্বাধীনতার প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ ছিলেন এবং যে কোনো আত্মত্যাগের জন্য প্রস্তুত ছিলেন তিনি। তোফায়েল ও রাজ্জাক তাকে শ্রদ্ধা করতেন, সিরাজও তা করতেন, কিন্তু মাত্র অল্প পরিমাণে। প্রায় আলোচনা গরম হয়ে উঠত। সিরাজ অপেক্ষা করতে চাইতেন না, কিন্তু সবসময় তারা একটা টিম হয়ে কাজ করতেন এবং যৌথ নেতৃত্বের ভালো উদাহরণ তুলে ধরতেন। সিরাজুল আলম খান সম্পর্কে উবানের অভিমত ছিল, তিনি র্যাডিক্যাল ধ্যান ধারণা পোষণ করতেন, আপোষহীন মনোভাবের ছিলেন, যুদ্ধ করতেন বাঘের মতো, কাজ করতেন নিবেদিত প্রাণ কৃতদাসের মতো। একসঙ্গে অনেক দিন তিনি না খেয়ে না ঘুমিয়ে শুধু চায়ের উপর থাকতে পারতেন। বক্তৃতা দিতে তিনি পছন্দ করতেন না। কথা এমন বলতেন না যে বোঝা যেত তিনি কাজের লোক, কথার নয়। তৃণমূল পর্যায়ের কর্মীর মতো তিনি কথা বলতেন। তিনি প্রচার অপছন্দ করতেন, মুখ বুজে কাজ করে যেতে চাইতেন। চিরকুমার
বন্ধুদের সঙ্গে কথা বলার ধরন ছিল আক্রমণাত্মক। তিনি এমন মানুষ যাকে ভালোবাসতে হয়, তিনি আত্মোৎসর্গের প্রতীক। আমার শুধু এই ভয়ই ছিল যে দারিদ্র মুক্তির পথের ধীর গতিতে তিনি সন্তুষ্ট হতে পারবেন না এবং হয়তো রূঢ় ও অগ্রহণযোগ্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে অপ্রিয় হয়ে যাবেন। বিএলএফের তখনও মুজিব বাহিনী নামকরণ হয়নি। প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছিল উবানের সরাসরি তত্ত্বাবধানে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের বিএলএফ একদম প্রশিক্ষকের হাতে। এর দুটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল, একটা দেরাদুনের চাকরাতা, অন্যটি আসামের হাফলং। প্রশিক্ষণার্থী বাছাই করার জন্য 4টি ট্রানজিট ক্যাম্প স্থাপন করা হয়। এগুলোর অবস্থান ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যারাকপুর। আঞ্চলিক অধিনায়ক ছিলেন তোফায়েল আহমেদ, তার সহকারী ছিলেন নূরে আলম জিকু। উত্তর পশ্চিমাঞ্চলের ট্রানজিট ক্যাম্প ছিল জলপাইগুড়ির কাছে পাঙ্গা নামক স্থানে। এ অঞ্চলের অধিনায়ক ছিলেন সিরাজুল আলম খান, তার সহযোগী ছিলেন মনিরুল ইসলাম। মধ্যাঞ্চলের ক্যাম্প ছিল মেঘালয়ের তুরা শহরে। এই অঞ্চলের অধিনায়ক ছিলেন আব্দুর রাজ্জাক, তার সহকারী ছিলেন সৈয়দ আহমেদ। পূর্বাঞ্চলের ঢাকা সহ ক্যাম্প ছিল আগরতলায়। এই অঞ্চলের অধিনায়ক ছিলেন শেখ ফজলুল হক মনি, সহকারী ছিলেন এম.এ. মান্নান ও ডাক্তার নূর হোসেন চঞ্চল। বিএলএফের পক্ষ থেকে প্রবাসী সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষার কাজটি করতেন শাহজাহান সিরাজ। 4 যুবনেতা নিজেদের নতুন নামকরণ করলেন। তারা নতুন নামেই অনেক জায়গায় নিজেদের পরিচয় দিতেন। নামগুলো সংক্ষেপে ছিল মনোজ অর্থাৎ মণি, সরোজ অর্থাৎ সিরাজ, রাজু অর্থাৎ রাজ্জাক ও তপন অর্থাৎ তোফায়েল। বিএলএফের 4 আঞ্চলিক অধিনায়ককে লেফটেন্যান্ট জেনারেলের মর্যাদা ও প্রোটোকল দেওয়া হয়েছিল। প্রশিক্ষণার্থী বাছাই করা হতো মূলত ছাত্রলীগের সদস্যদের মধ্য থেকে। এছাড়া শ্রমিক লীগের অনেক সদস্যকেও প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয় মে মাসের শেষ সপ্তাহে এবং তা একটানা চলে অক্টোবর পর্যন্ত। প্রশিক্ষণ ছিল 6 সপ্তাহের। প্রশিক্ষণে হালকা ও মাঝারি অস্ত্র চালনা, বিস্ফোরক তৈরি ও পরিকল্পনা, এই 3টি বিষয়কেই গুরুত্ব দেওয়া হয়। মোট কতজন প্রশিক্ষণ পেয়েছিলেন তার সঠিক হিসাব জানা যায়নি। উবানের হিসাব মতে সংখ্যাটি 10,000, প্রকৃত সংখ্যাটি ছিল 7,000। নির্দেশ ছিল প্রশিক্ষণ শেষে দেশের ভেতরে গিয়ে প্রত্যেক সদস্য আরও 10 জনকে প্রশিক্ষণ দেবেন এবং এভাবেই 70,000 সদস্যের একটি যোদ্ধা বাহিনী গড়ে উঠবে। দেশের ভেতরে গিয়ে ছাত্রলীগের কর্মীদের খুঁজে বের করা, 4টি বেইস ক্যাম্প চালানো, প্রশিক্ষণার্থীদের বেইস ক্যাম্পে থাকা খাওয়ার ব্যবস্থা করা ইত্যাদির খরচ মেটানোর জন্য 76 লাখ টাকার একটি বাজেট তৈরি করে উবানের হাতে দেওয়া হয়। বরাদ্দ ছিল 70 লাখের কিছু বেশি। কয়েক কিস্তিতে টাকাটা দেওয়া হয়। অস্ত্র চালনার পাশাপাশি রাজনৈতিক মতাদর্শের উপর প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। ছাত্রলীগের 4 জন নেতাকে প্রশিক্ষণার্থীদের নিয়মিত রাজনৈতিক পাঠ দেওয়ার জন্য বাছাই করা হয়। তারা হলেন হাসানুল হক ইনু, শরীফ নুরুল আম্বিয়া, আফম মাহবুবুল হক ও মাসুদ আহমেদ রুমি। তারা সবাই ছিলেন সিরাজপন্থী। আওয়ামী লীগের নেতারা প্রথাগত সরকার পদ্ধতির বাইরে অন্য কিছু ভাবার অবকাশ পাননি। তাদের অনেকেই মনে করতেন দলের মধ্যকার চরমপন্থী যুবকদের হঠকারী কার্যকলাপের ফলেই তাদের ভারতের মাটিতে এত কষ্ট করতে হচ্ছে। এজন্য তারা বিএলএফের ব্যাপারে খুবই ক্ষুব্ধ ছিলেন। সেক্টর কমান্ডাররা যারা অস্থায়ী সরকারের নিয়ন্ত্রণে ছিলেন,
বিএলএফের ব্যাপারে তাদেরও অনেক ক্ষোভ ছিল। তারা যুবকদের জন্য যার যার সেক্টরে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন, কিন্তু তাদের হাতে সম্পদ ছিল অপ্রতুল। অন্যান্য অবকাঠামোগত সুযোগ সুবিধা ছিল না বললেই চলে। বেশিরভাগ ক্ষেত্রে তারা 5-6 দিনের একটা মামুলি প্রশিক্ষণের পর তরুণদের নামমাত্র অস্ত্র দিয়ে দেশের ভেতরে পাঠিয়ে দিতেন। তারা চেয়েছিলেন বিএলএফ আলাদা বাহিনী হিসেবে না থেকে তাদের কমান্ডে থাকুক। তারা এটি বুঝতে অক্ষম ছিলেন যে বিএলএফ প্রথাগত সেনাবাহিনী নয়, এটা একটা রাজনৈতিক সংগঠন। তাজউদ্দিন বিএলএফের কার্যক্রম সম্পর্কে অবহিত ছিলেন, কিন্তু তিনি না পারতেন এদের তার নিয়ন্ত্রণে আনতে, না পারতেন এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে। তিনি ভালো করেই জানতেন বিএলএফ ছিল শেখ মুজিবের নির্দেশিত একটি অপশন। এবার বিএলএফ সম্পর্কে বলছি। 53 পৃষ্ঠায় ভারতে তাদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তাদের বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর কমান্ডের বাইরে রাখা হয়। এর নেতারা প্রয়োজনে যে কারো সাহায্য নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন। এ ব্যাপারে তাদের কোনো সূচিবাই ছিল না। এ প্রসঙ্গে তারা দ্বিতীয় মহাযুদ্ধের সময় ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর কর্মপন্থার উদাহরণ টেনে বলতেন, ওই সময় ভারতের কমিউনিস্ট পার্টির ভূমিকা ছিল ভুল। বিএলএফকে অনেক বাম রাজনীতিক নেতিবাচক দৃষ্টিতে দেখলেও এর সদস্যদের আন্তরিকতা ও দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। প্রকৃতপক্ষে গুটি কয়েক নেতার কথা বাদ দিলে বিএলএফের সাধারণ সদস্যরা জানতেনই না কিভাবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। তাদের শুধু এটুকু ধারণা দেওয়া হয়েছিল স্বয়ং ভারতের প্রধানমন্ত্রীর উদ্যোগে তাদের বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য। ছাত্রলীগের প্রথম সারির নেতাকর্মীদের এই বাহিনীর আওতায় আনা হয়েছিল, যাদের বেশিরভাগ ছিলেন সিরাজপন্থী অর্থাৎ সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত। এমনকি প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধান 2 নেতার 2 ছেলে বিএলএফের প্রশিক্ষণ নিয়েছিলেন। তারা হলেন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ জামাল এবং অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম। ছাত্রলীগের নেতাদের মধ্যে যারা বিএলএফের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ছাত্রলীগের সভাপতি ও ছাত্র সংগ্রাম পরিষদের নেতা নূরে আলম সিদ্দিকী। অক্টোবরে বিএলএফের জেলা পর্যায়ের প্রতিনিধি সহ প্রায় 73 জন নেতার সম্মেলন হয় দেরাদুনের পাশে কালশিতে। এটা ছিল একটা অস্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র। বিএলএফের নেতারা জানতেন শেখ মুজিবের অনুপস্থিতিতে তারা একটা বিশেষ ব্যবস্থায় প্রশিক্ষণ নিচ্ছেন। জয়লাভের পর তাদের নেতা শেখ মুজিব অনুপস্থিত থাকবেন, এটা যদি কারো কাম্য ছিল না, তবু সেরকম একটা আশঙ্কা থেকে ওই সম্মেলনে কিছু পরিকল্পনা নেওয়া হয়। শেখ মুজিবের অনুপস্থিতিতে রাজনৈতিক নেতৃত্ব, সামরিক বাহিনী ও আমলাতন্ত্র থেকে সম্ভাব্য যে আক্রমণগুলো আসতে পারে তা বিশ্লেষণ করে ভবিষ্যৎ রাজনীতি ও রণকৌশল নির্ধারণের গুরুত্ব সম্পর্কে সম্মেলনে সবাই একমত হন। মাসব্যাপী সামরিক প্রশিক্ষণের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষে সিরাজুল আলম খান এবং শেখ মনির মধ্যে মতৈক্য হয়। পারিপার্শ্বিকতার কারণে অনেক কিছুরই সমাধান হয়ে যায়। সিদ্ধান্ত হয় সংগ্রামের ধারাবাহিকতায় জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাস্তবায়নের লড়াই যে দর্শনকে কেন্দ্র করে তাকে শেখ মুজিবের নামে পরিচিতি দিতে হবে এবং এই দর্শনকে মুজিববাদ হিসাবে প্রচার করা হবে। এছাড়া বিএলএফের নাম বদলে মুজিব বাহিনী রাখা হয়। বিএলএফ নিয়ে প্রবাসী সরকারের মধ্যে তখনও বিতর্ক বন্ধ হয়নি। তাদের অনেকের মধ্যে একটা সহজাত কর্তৃত্ববাদী প্রবণতা কাজ করত। তারা চাইছিলেন সব কিছু তাঁদের নিয়ন্ত্রণে থাকুক। তাজউদ্দিন আহমেদ
কর্নেল ওসমানী, লেফটেন্যান্ট জেনারেল অরোরা কেউ এর ব্যতিক্রম ছিলেন না। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল স্যাম ম্যানকেশ মন্তব্য করেছিলেন, এখন আমার দুটি ফাইন্ডিং কমান্ড হলো, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স SSF একটি কমান্ডো বাহিনী হিসেবে এবং মুজিব বাহিনী একটি গেরিলা বাহিনী হিসেবে। তিনি তাজউদ্দিনকে বলেছিলেন তিনি নিজে এই বাহিনী গড়ে তুলেছেন সেনাবাহিনীর পক্ষে বিশেষ কাজ সম্পন্ন করার জন্য। স্যাম মানকেশ এই BLF-এর সদস্যদের স্যামস বয়েজ নামে ডাকতেন। 21 নভেম্বর ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার অধীনে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনী গঠন করা হয় এবং ডিসেম্বরের 3 তারিখ বাংলাদেশ ভারত যৌথ কমান্ডের আওতায় মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনী বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশ করতে শুরু করে। কিন্তু তার আগেই 3 নভেম্বর জেনারেল ওয়ানের নেতৃত্বে SSF পার্বত্য অঞ্চলে অপারেশন ঈগল শুরু করে। SSF-এর সঙ্গে যুক্ত হয় শেখ মুনির নেতৃত্বাধীন মুজিব বাহিনীর একটি দল। এ পর্বে সবাইকে ধন্যবাদ।